নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব 12 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। রূপসা নিজের মনে চিন্তায় ভাবনায় কুরে কুরে খাচ্ছিল। তার ওপর এভাবে গয়না জামা কাপড় নিয়ে পড়েছে সবাই। কিছু যা অসহ্য লাগছে এই পরিস্থিতিতে। শেষে এক প্রকার প্রচণ্ড বিরক্ত হয়ে ওঠে রূপসা, কিন্তু সেই বিরক্তি ভাবটাকে চেপে রেখে ও খুব শান্ত গলায় মিঠিকে বলল, আন্টি প্লিজ বাকি গয়নাগুলো আপনারা নিজেদের পছন্দ মতো কিনে নিন, আমার মতামত নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আমি এসবের কিছু বুঝি না। অভিক, তুমি একটু চয়েস করে নাও। কথাটা বলি রূপসা কারুর কোনো উত্তরের অপেক্ষা না করেই ওখান থেকে বেরিয়ে যায়। মিঠি রূপসার ব্যবহারে একটু অবাক হয়, তবে অভিক ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য বলে, অ্যাকচুয়ালি মম, ওর এতক্ষণ ধরে শপিং করার অভ্যেস নেই। ও তো শপিং করতে গেলে ঝটপট পছন্দ করে নেয়। আর সত্যি গয়নার ব্যাপারে ওর একদম নলেজ নেই। মিঠি কিছু না বলে বাকি গয়নাগুলো পছন্দ করাতে মন দিল। অভিক ওখান থেকে একটু সরে এলো। ও নিজেও বুঝতে পারছে না রূপসার এমন আচরণের কী কারণ। অভিক জানে রূপসা এসবে অভ্যস্ত নয়, কিন্তু তাও এটা তো ওদের বিয়ের শপিং, এটা নিয়ে তো সকলের উৎসাহ থাকেই। তাহলে রূপসার নেই কেন? এটা ঠিক যে বিয়েটা হুট করেই হচ্ছে, কিন্তু এটাও ঠিক যে ওরা একে অপরকে ভালোবাসে, ওরা সারা জীবন একসাথে থাকবে। এটা ভেবেও কি রূপসা খুশি নয়? এসব ভাবতে ভাবতেই অভিক একটু সামনে এগোতে যেতেই আবার ধাক্কা খেল ঈশার সাথে। না, এবারে আর মাথা ঠোকাঠুকি হয়নি। তবে ঈশা ধাক্কা লাগার সাথে সাথেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে। ও আসলে ধরেই নিয়েছে যে অভিক ওকে আবার বকাবকি শুরু করবে। কিন্তু অভিক ওকে অবাক করে দিয়ে বলল, এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন ঈশা? ঈশা আস্তে আস্তে চোখ খুলে বলল, তুমি আমাকে বকবে না? আমি শুধু শুধু তোমায় কেন বকতে যাবো ঈশা? আমার কি আর কোনো কাজ নেই? বাই দ্য ওয়ে, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিলে? ঈশার হাতের নেকলেসগুলো দেখে অভিক জিজ্ঞেস করলো। ও আচ্ছা, এর মধ্যে কোনটা নেব সেটাই ভালো আন্টিকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম গো। অভিক ঈশার হাত থেকে নেকলেস দুটো নিয়ে বলল, ঈশা, আমি তোমাকে যে দুটো ড্রেস পছন্দ করে দিলাম তার সাথে এগুলো মানাবে না। ঈশা হতাশ হয়ে বলল, তাহলে? তুমি চলো আমার সাথে। অভিকের পিছন পিছন ঈশা গেল। অভিক ব্ল্যাক শাড়িটার জন্য একটা সরু ডায়মন্ড নেকলেস আর লেহেঙ্গাটার জন্য একটা চোকার পছন্দ করে ঈশাকে দিল। ঈশা অভিকের ফ্যাশন সম্পর্কে আইডিয়া দেখে একটু অবাক হলো। তারপর বুঝলো অভিক ওদের ফ্যামিলি বিজনেস জয়েন না করলেও ওর মা বাবা দুজনেই এই ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তাই ওরও এই বিষয়ে ভালোই সেন্স আছে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? আরও কিছু কেনার আছে? না না, সব হয়ে গেছে, চলো। সকলের কেনাকাটা যখন শেষ হলো তখন সন্ধে পেরিয়ে গেছে। খিদেতে সকলের পেট চুইচুই করছে, তাই ঠিক হলো আগে খাওয়া দাওয়া হবে, তারপর বাড়ি ফেরা হবে। পায়েল, অর্পণ, পর্ণা, রূপসার মা ওরা আগে একটা গাড়িতে ড্রাইভারের সাথে চলে গেছে। আর একটা গাড়ি অভিক নিজে ড্রাইভ করে নিয়ে এসেছে। সেই গাড়িতে রূপসা, মিঠি আর ঈশা যাওয়ার কথা। তাই মিঠি গাড়ির পেছনের সিটে উঠে বসলো, কারণ ও ভেবেছিল রূপসা সামনে বসবে। কিন্তু অভিক বলল, মম, তুমি পেছনে বসলে কেন? সামনে চলে এসো। না না, আমি বসবো না, তুই তোর বউকেই সামনে বসা। মিঠি একটু মজা করে অভিককে বলল। অভিক সাথে সাথে উত্তর দিল, রূপসা বাড়ি চলে গেছে মম, অবশ্য ও থাকলেও আমি তোমাকে সামনে বসতে বলতাম। মিঠি অবাক হয়ে বলল, বাড়ি চলে গেছে মানে? কখন গেল? তোকে বলে গেছে? কই, তুই এতক্ষণ আমায় জানাসনি তো? আমিও জানতাম না মম, কিন্তু ওকে যখন অনেকক্ষণ দেখতে পেলাম না তখন ফোন করলাম, তখনই বলল যে ও বাড়ি চলে গেছে। ইনফ্যাক্ট ও মনে হয় আন্টিকে মানে ওর মাকেও বলে যায়নি। ঈশা তখনও গাড়িতে বসেনি, ও একটু ওয়াশরুমে গিয়েছিল,
তাই ও যখন এসে গাড়িতে পেছনের সিটে বসতে গেল, তখন মিঠি বলল, ইসু তুই সামনে বস। আমি? না না ভালো আন্টি, রূপসাদি সামনে বসুক। রূপসা বাড়ি চলে গেছে, তাই বলছি তুই সামনে বস, আমার পেছনে বসবো, আর চিকু গাড়ি চালাবে, সেটা ভালো দেখাবে না। ঈশা অজ্ঞতা অভিকের পাশের সিটে বসলো। মিটি কিছুটা অগভীর হয়ে বসে রইল গম্ভীরভাবে। সেটা বুঝতে পেরে অভিক বলল, মম, তুমি কি রূপসার ওপর রেগে আছো? কথাটা রেগে থাকা নিয়ে নয় চিকু, আমি জানি ওর একটু সময় লাগবে, ওর দিকটা আমি বুঝি। তবে ওকে তো আমার কোনো কিছু নিয়ে জোর করছি না, বিয়েটা ওর, তাই ওকে নিয়ে আসা হয়েছিল। ও যদি একবার বলতো ওর নিজের মতো শপিং করে নেবে, আমি তাতেও আপত্তি করতাম না চিকু। কিন্তু ওর যদি কোনো সমস্যা হচ্ছে সেটাও খুলে বলুক, ও সেটাও বলছে না। এতে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আমি বুঝতে পারছি মম, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে দেখব। না চিকু, ওকে এখন কিছু বলতে বা বোঝাতে যাস না, এতে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। বিয়ের আগে এসব কিছু হোক, আমি সেটা চাই না। অভি একটু অসহায়ের মতো বলল, তাহলে কি করব? কিছুই না, ওকে সময় দে, ওর কি ভালো লাগছে খারাপ লাগছে সেটা বোঝার চেষ্টা কর। দেখ চিকু, রূপসা আমাদের সাথে মানিয়ে নিতে না পারলেও আমরা ওর সাথে মানিয়ে নেব। তুই শুধু এটুকু খেয়াল রাখ যে তোদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে, তোরা যেন একে অপরের সাথে মানিয়ে নিতে পারিস, তাহলেই হবে। অভি কিছু না বলে অল্প করে ঘাড় নাড়ল। ওর মনে হলো ওর ফ্যামিলি রূপসার জন্য সমস্ত কম্প্রোমাইজ করতে রাজি। ও চেনে ওর বাড়ির লোকেদের, এদের সাথে মানিয়ে নিতে কারোরই কোনো প্রবলেম থাকার কথাই নয়। তাহলে রূপসার কি প্রবলেম হচ্ছে? বা ওর কি তাহলে অন্য কোনো ব্যাপার নিয়ে অসুবিধা হচ্ছে? ব্যাপারটা কি? আজকের পর্বটা এখানেই শেষ করছি। হঠাৎ করে রূপসার কি এমন চিন্তা হলো? ভেতর থেকে কি চিন্তা রূপসাকে কুরে কুরে খাচ্ছে? ওদের তো বিয়ে চলেই এলো, কেনাকাটাও তো পুরো কমপ্লিটই হতে চললো। দেখা যাক আগামীতে কি টুইস্ট আসতে চলেছে। অনেক বড় ধামাকা আসতে চলেছে, শুনতে থাকুন, খুবই ভালো লাগবে আগামীতে। এবং পরবর্তী পর্বগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।